রিয়াল মাদ্রিদের শাবি আলোনসোর চাকরি নিয়ে টানাটানি পড়ে গিয়েছে, এটা আমরা সবাই জানি। এবং এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ খুঁজতে গেলে অনেক কারণ কিন্তু চলে আসে। মাঠের ভেতরের কারণও যেরকম রয়েছে, মাঠের বাইরের কারণও রয়েছে, ট্যাকটিক্যাল কারণও যেরকম রয়েছে, ড্রেসিং রুমের অস্থিরতাও রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি অনেকগুলো ট্যাকটিক্যাল সমস্যার মধ্যে জাস্ট একটা ট্যাকটিক্যাল সমস্যার কথা এক্সপ্লেইন করার চেষ্টা করব, যে কারণে শাবি আলোনসোর অনেক বেশি সমস্যা হচ্ছে এবং শাবি আলোনসো রিয়াল মাদ্রিদকে যেভাবে খেলাতে চাইছেন সেভাবে উনি খেলাতে পারছেন না। কি সেই কারণ? আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি রিয়াল মাদ্রিদ সংক্রান্ত আগের অনেক ভিডিওতেই এক্সপ্লেইন করেছিলাম যে দ্য মেইন প্রবলেম বিহাইন্ড রিয়াল মাদ্রিদ ইজ তাদের মিডফিল্ডে ওই টেম্পো কন্ট্রোলিং মিডফিল্ডার নেই। যে দলটাতে কয়েক বছর আগেও টনি ক্রুস, লুকা মডরিচের মতো মিডফিল্ডাররা ছিল এবং বেঞ্চে মাতেও কোভাসিচের মতো মিডফিল্ডাররা থাকতো, অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় ইসকোরা থাকতো, সেই দলটাই এখন সেরকম টেম্পো কন্ট্রোলিং মিডফিল্ডার পাচ্ছে না, যে কিনা একদম আদর্শ কন্ডাক্টরের মতো সেন্ট্রাল মিডফিল্ডের জোনগুলোতে থেকে টোটাল খেলাটাকে কন্ট্রোল করতে পারে। এটা অনেক বড় একটা সমস্যা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য। অরলা সোয়ামেনি ইজ আ ফ্যান্টাস্টিক ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু তার কাছ থেকে আপনি ওই টেম্পো কন্ট্রোলিংটা পাবেন না। একই কথা মোটামুটি বলা যায় এদুয়ার্দো কামাভিঙ্গার ক্ষেত্রেও। এদুয়ার্দো কামাভিঙ্গা আবার ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকাগুলো পালন করার পাশাপাশি দুর্দান্ত বল ক্যারিও করতে পারেন অ্যাজ আ বক্স টু বক্স মিডফিল্ডার, কিন্তু তার কাছ থেকেও ওই রকম টেম্পো কন্ট্রোলিং জিনিসটা আমরা কিন্তু পাই না। সো এই যে মিডফিল্ডের যে একটা আনস্ট্যাবিলিটি রয়েছে, যে কারণে রিয়াল মাদ্রিদের সমস্যা হচ্ছে, রিয়াল মাদ্রিদ যে তাদের মিডফিল্ডের টেম্পোটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না। এই টেম্পো কন্ট্রোল না করতে পারার কারণে রিয়াল মাদ্রিদের কি কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার সবচেয়ে বড় কারণ কে, সেটাই এই ভিডিওতে এক্সপ্লেইন করব। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে শাবি আলোনসোর মাথায় চিন্তার ভাঁজ যে খেলোয়াড়টা সবচেয়ে বেশি বাড়িয়ে দিচ্ছেন, সেই খেলোয়াড়টার নাম আর্দা গুলের। তুর্কিশ এই মিডফিল্ডার গত সিজনে আনচেলত্তির অধীনেও খেলেছেন। এই সিজনে শাবি আলোনসোর আন্ডারে অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করবেন, এটা আমরা সবাই ভেবেছিলাম এবং সেটাই হয়েছে। এর আগে ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে এখন রিয়াল মাদ্রিদের হয়ে বিভিন্ন কম্পিটিশনে উনি রেগুলার খেলছেন। শাবি আলোনসোর আস্থাও উনি অর্জন করেছিলেন, কিন্তু এই আস্থা অর্জন করে কি লাভ যদি তিনি ঠিকমতো পারফর্মই না করতে পারেন? টার্কিশ এই মিডফিল্ডার মূলত 4-3-3 ফরমেশনে এভাবে কখনো কখনো মানে রাইট উইঙ্গারের ভূমিকাতেও খেলেছেন এবং এই ধরনের রাইট উইঙ্গারের ভূমিকাতে যখন খেলতেন তখন তাকে সবচেয়ে বেশি এফেক্টিভ দেখা যেত এই সকল জোনগুলোতে। এর আগেও রিয়াল মাদ্রিদ সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে গুলার ইজ বেসিক্যালি অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি কিনা এই সকল হাফ স্পেসগুলোতে বেশি খেলতে পছন্দ করে। তাই শাবি আলোনসো যদি কখনো আর্দা গুলারকে খেলাতে চায় তাহলে এই সকল জোনেই যেন তাকে খেলানো হয়। এখন আর্দা গুলারের খেলার স্টাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে তিনি শিল্পীর মতো ক্রিয়েট করতে পছন্দ করেন, একদম সফট একটা টাচ দিয়ে সতীর্থদের সাথে কম্বিনেশন করে ছোট ছোট পাসের মাধ্যমে ক্রিয়েটিভ পাস দিয়ে আস্তে আস্তে সেভাবে খেলতে পছন্দ করেন। এখন ওইভাবে খেলতে গিয়ে প্রবলেম যে জিনিসটা হয়, আর্দা গুলারের বিন্দু মাত্র ফিজিক্যালিটি নেই। ফিজিক্যালিটি না থাকার কারণে প্রতিপক্ষরা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই খেলোয়াড়টাকে যদি আমরা ভালোমতো প্রেস করি এবং একটু রাফলি যদি তাকে ট্যাকল করতে চাই বা ইন্টারসেপ্ট করতে যাই, তাহলে আর্দা গুলার উইল বিকাম কমপ্লিটলি নন এক্সিস্টেন্ট। এখন শাবি আলোনসো জিনিসটা বুঝতে পেরেছেন এ কারণেই এ সকল জোনগুলোতে উনি যখনই আর্দা গুলারকে খেলিয়েছেন তখন বুঝেছেন যে সতীর্থদের সাথে কম্বিনেশনের দিক দিয়ে বা সকল হাফ স্পেসে অপারেট করার দিক দিয়ে আর্দা গুলার ক্যান বি ভেরি এফেক্টিভ, বাট তাকে যদি ভালো মতো এই সকল জোনগুলোতে প্রেস করা হয় তাহলে আর্দা গুলার একদম ইনএফেক্টিভ হয়ে যান, অন পজিশনে থাকলেও, অফ দ্য বল পজিশনে থাকলেও। সো এটা একটা অনেক বড় সমস্যা। কিন্তু ওই যে জিনিসটা বললাম, রিয়াল মাদ্রিদের বর্তমান মিডফিল্ডে আর্দা গুলার ইজ দি অনলি মিডফিল্ডার ঠিক না ক্রুজ বা মডরিচদের মতো ওই রকম অন দ্য বল ক্যাপাবিলিটির কিছুটা হলেও ধারণ করেন। এখন শাবি আলোনসোর সমস্যা হচ্ছে তার তেমন কোনো মিডফিল্ডার নেই যে কিনা মিডফিল্ডে থেকে ওই ধরনের সফট টাচ দিয়ে বা ওই ধরনের ক্রিয়েটিভিটি দিয়ে বিল্ড আপে দলকে সাহায্য করতে পারবেন। যে কারণে আমরা এই সপ্তাহে আলাভেজের এগেনস্টে দেখেছি যে রিয়াল মাদ্রিদ এরকম 4-4-2 ফরমেশনে খেলেছে এবং আর্দা গুলারকে খেলানো হয়েছিল এই মিডফিল্ডের এই পজিশনে। এখন প্রবলেম যে জিনিসটা হয়েছে, এখানে তো শুধুমাত্র অন দ্য বল ক্যাপাবিলিটিস থাকলেই তো হয় না, অফ দ্য বল সিচুয়েশনেও আপনাকে যথেষ্ট পরিমাণ শক্তিশালী হতে হয়, ফিজিক্যাল হতে হয়। তো রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্স অনুযায়ী রিয়ালের পায়ে যখন বল থাকছিল তখন এভাবে দুই ফুল ব্যাক উপরে চলে যাচ্ছিলেন, মানে রদ্রিগো রাইট মিডফিল্ডারের ভূমিকাতে শুরু করলেও উপরে চলে যাচ্ছিলেন এবং এই সকল জোনগুলোতে চলে যাচ্ছিলেন রাইট ব্যাক ভালভার্দে এবং নতুন লেফট ব্যাক ভালদেপিনিয়াসও উঠে যাচ্ছিলেন। তাদেরকে উপরে উঠিয়ে দিয়ে দুই সেন্টার ব্যাক এইভাবে স্প্লিট হয়ে যাচ্ছিলেন এবং তৃতীয় সেন্টার ব্যাকের ভূমিকাতে নেমে যাচ্ছিলেন অরলা সোয়ামেনি। কারণ সোয়ামেনি যেহেতু এখানে চলে যাচ্ছিলেন, গুলারের ভূমিকা ছিল এই সকল জোনগুলোকে কভার করার। এখন আর্দা গুলারের যেহেতু বিন্দুমাত্র ফিজিক্যালিটি নেই, তিনি একা একা এখানে কিছুই করতে পারতেছিলেন না এবং তিনি যেহেতু এখানে তেমন কিছুই করতে পারছিলেন না,
সেহেতু ওই সমস্যাটা বুঝতে পেরেছিলেন জুড বেলিংহাম, যে কারণে জুড বেলিংহাম এই সকল জোনগুলোতে তখন উনি কভার দেওয়া শুরু করলেন। তখন আপনি একটা জিনিস কল্পনা করে দেখুন, আর্দা গুলার যেহেতু এই সকল জোনগুলোতে কমপ্লিটলি নন এক্সিস্টেন্ট ছিলেন, তাই এই যে নিচে থেকে বল বের করে নিয়ে আসা, এই সকল জোনগুলোতে অফ দ্য বল সিচুয়েশনে স্ট্যাবিলিটি দেওয়া, বলটা ক্যারি করে উপরে নিয়ে যাওয়া এবং স্ট্রাইকে থাকা ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পের সাথে কম্বাইন করা, এই সবগুলো কাজ জুড বেলিংহামকে একা একাই করতে হচ্ছিল, বিকজ আর্দা গুলার কিছুই করতে পারতেছিলেন না। এখন এইটা শাবি আলোনসোর মিডফিল্ডের অনেক 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 বড় একটা সমস্যা। এখন এই সকল জোনগুলোতে আর্দা গুলারের থেকে ভালো কোনো মিডফিল্ডার যদি না থাকেন, যিনি কিনা ফিজিক্যালিটিতেও অনন্য এবং যিনি কিনা পেছন থেকে বল প্রোগ্রেশনের ক্ষেত্রেও অনেক বেশি সাহায্য করতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হবে। এখন এই কারণে রিয়াল মাদ্রিদের বর্তমান যেসব মিডফিল্ডার রয়েছেন যারা ইনজুর্ড, সে এদুয়ার্দো কামাভিঙ্গা যদি ফিরে আসতে পারেন তাহলে খুবই ভালো হবে, বিকজ বেলিংহামের একার পক্ষে এত বড় জোন কভার দেওয়া সম্ভব না। সম্ভব হলেও এত বেশি ভূমিকা যদি জুড বেলিংহামকে দেওয়া হয়, তাহলে জুড বেলিংহামের সবচেয়ে বড় যে কোয়ালিটি সেটা হলো এই সকল ফাইনাল থার্ডে অ্যারাইভ করে গোল করা এবং করানোর যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আর্দা গুলারকে এই ধরনের জোন থেকে বের করে নিয়ে আসতে হবে এবং রিয়াল মাদ্রিদকে একজন প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার আনতে হবে, যে কিনা পেছনে অন দ্য বল পজিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং অফ দ্য বল সিচুয়েশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এবং আর্দা গুলার সম্প্রতি যেরকম খেলছেন সেরকম যদি উনি কন্টিনিউয়াসলি খেলতে থাকেন, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত সামনের ট্রান্সফার উইন্ডোতে, সেটা শীতকালীন হোক বা গ্রীষ্মকালীন হোক, রিয়াল মাদ্রিদ খুবই তাড়াতাড়ি এই টার্কিশ মিডফিল্ডারকে বিক্রি করে দিয়ে একটা নতুন মিডফিল্ডার কিনবে। সো শাবি আলোনসো কি তার এই সবচেয়ে বড় সমস্যার কথা বুঝতে পারছেন কিনা? বিকজ তিনি যদি আর্দা গুলারকে অতি শীঘ্রই একাদশ থেকে বের না করেন, তাহলে তিনি নিজের চাকরি তো খাবেনই, প্লাস আর্দা গুলারের রিয়াল মাদ্রিদের যে টুকটাক ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎটা উনি নিজ হাতে নষ্ট করবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন গত কয়েক সপ্তাহে আর্দা গুলারের পারফরমেন্স দেখে আপনার কি মনে হচ্ছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।